মানে আমাকে সেই সময় যে মানে কেমন লাগছিল এটা আমি আপনাদের ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। আমার মনে হয়েছিল যে এটা একটা অনেক আর্তনাদ এবং অনেক কষ্টের। জমিটা মূলত আমার হাজবেন্ডের, মানে শ্বশুরের পক্ষ থেকে পাওয়া। ওকে যখন বলছি, বলার সাথে ও আমাকে সাথে সাথে রাজি হয়েছে। কি সুন্দর। আগে আমাদের এই প্রতিবন্ধী বাচ্চারা যখন আসতো বলতো যে ওই যে পাগলা পাগলি স্কুল যাচ্ছে। এখন কিন্তু আর এটা বলে পাগলা পাগলি স্কুল। আচ্ছা, তো এখন কিন্তু আর এটা বলে না। এখন তারা বলে যে একটা ওদের জন্য একটা ভালো স্কুল, প্রতিবন্ধী স্কুল, ওরা এখানে এসে অনেক ভালো হয়েছে। ওকি গাড়িয়াল ভাই, হাঁকাও গাড়ি তুই চিলমারি বন্দর। কুড়িগ্রামের সেই প্রান্তিক জনপদ চিলমারিতে রয়েছি আমরা। গানে গানে আমাদের কাছে ভীষণ পরিচিত এই চিলমারিতে ঘটে গেছে এক নিঃশব্দ বিপ্লব, যে বিপ্লবের রূপকার রিক্তা আক্তার বানু, একজন মা, একজন যোদ্ধা, আর হাজারো বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর কাছে এক নিরাপদ আর ভরসার আশ্রয়স্থল। এমজিআই ও দ্য ডেইলি স্টার নিবেদিত আনবাউন্ড হিরোজের আজকের পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি খালিদ হাসান রুমি, আর আমার সঙ্গে রয়েছেন রিক্তা আক্তার বানু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনি কেমন আছেন? আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপা, এই আপনার এই পুরো জিনিসটা দেখার পরে আসলে এটা আসলে কতটা অনুপ্রেরণাদায়ক এটা আসলে বলাটা খুব কঠিন। তারপরও মানে অনেক প্রশ্ন যাচ্ছে মনে, অনেক কিছু জানতে ইচ্ছে করছে। তার মধ্যে প্রথম যে প্রশ্নটা এসে গেছে সেটা হচ্ছে যে এটার পিছনের ঘটনাটা তো আমরা জানি যে আপনাকে একটা অপমানের শিকার হতে হয়েছিল। একটা মানে কোন স্কুল, কোন বিদ্যালয় আপনার সন্তানকে গ্রহণ করছিল না। এই যে জায়গাটাতে সেই মুহূর্তে আপনার অনুভূতিটা কেমন হয়েছিল, এবং সেই অনুভূতিরই তো প্রকাশ আজকে এই পর্যন্ত। তো কেমন লাগছিল সেই সময়? মানে আমাকে সেই সময় যে মানে কেমন লাগছিল এটা আমি আপনাদের ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। আমার মনে হয়েছিল যে এটা একটা অনেক আর্তনাদ এবং অনেক কষ্টের। তারপরে যখন এইরকম একটা ঘটনার পরে আপনার যখন মনে হলো যে না, এখন আমার আসলে একটা কিছু করা দরকার, তো সেই সময় প্রথম এই স্কুলের যে চিন্তাটা আপনার মাথায় আসলো সেটা কেন আসলো বা কিভাবে আসলো? যখন দেখছি যে আমার মেয়ে হলো যে স্কুল ছাড়া কিছু বুঝতেছে না, স্কুল টাইমে মানে সে ব্যাগ নিয়ে বাইরে হইতেছে, ড্রেস পরতেছে, সে সবার সাথে স্কুলে যাবে, স্কুল চলে যাচ্ছে, তারপর আমি রাস্তা থেকে দৌড়ে যাই নিয়ে আসতেছি। তো তখন আমার একটা অনুভূতি হলো যে ঠিক আছে, যদি আমি ইয়ে করি তাহলে এখানে ইয়ে করে, মানে এই জায়গাটার কথাই বলছিলাম যে এখানে একটা ঘর করে যদি আমি 8-10টা বাচ্চা সহ যদি ইয়ে করতে পারি তাহলে মনে হয় ভালো হবে। আমাদের তো শিফটিং ডিউটি, আমি তাহলে বিকেলবেলা ডিউটি করব, নাইট করব, আর সকালবেলা আমি একটা পর্যন্ত এদের পিছিয়ে শ্রম দেব। এটা আমার অনুভূতি ছিল। পরে আমি দেখলাম যে এখানে অনেক প্রতিবন্ধী বাচ্চা, ফ্রেন্ডশিপ জাহাজ, তখন আর কি আমার হাজবেন্ডের কাছে বলি যে আমাকে যদি তুমি চিলমারিতে রাখতে চাও, আমি কিন্তু এমপিএস করা, তো আমি ভাবলাম যে আমি যত মাস্টার্স করি আমার মাস্টার্স হলে এখানেই আমার সার্থকতা। যদি এখানের মানুষের জন্য, যার কারণে আমি কোথাও যাইনি, আমি উপজেলায় আছি। তো আপনি যে মানে স্কুল করবেন ঠিক করলেন, খুব ভালো কথা, কিন্তু এটা তো নিজের জমি ছিল, জি, তাই না? তো নিজের জমিতে তো মানুষ বাড়ি বানায়, না হলে একটা কিছু করে নিজের ভালোর জন্য। তো আপনি সেসব না করে যে স্কুলটা করলেন, তো এটার জন্য আপনাকে আসলে কি কোনো বাধা বা এরকম কিছু সম্মুখীন হতে হয়েছিল, নাকি আপনি বেশ সাহস, একটা সমর্থন পেয়েছেন সবার কাছে? আমাকে, আমরা তো দুইজনেই ছিলাম, আর জমিটা মূলত আমার হাজবেন্ডের, মানে শ্বশুরের পক্ষ থেকে পাওয়া। তো ওকে যখন বলছি, বলার সাথে ও আমাকে সাথে সাথে রাজি হয়েছে। কি সুন্দর। তখন আমরা ভোরে আমরা ইয়ার কাছে যাই, উপজেলা নির্বাহী অফিসার, ওনার স্যারের কাছে যাই। স্যার আমাকে কিছু পরামর্শ দেয় যে আপনি যদি এভাবে করেন তাহলে তো আপনাকে মানুষ আপনার পরিচয় কি বলবে, যে আপনি বাচ্চা পাচারকারী বা অমুক, মানে আমাকে স্যার যেটা আর কি বুঝাইছেন, তাহলে স্যার কি করা যাবে? তখন বলছে এই পথে যান। তখন আমরা সেই পথে আমরা উপজেলা চেয়ারম্যানের কাছে গেছি, সমাজসেবা উপজেলা সমাজসেবা অফিসারের কাছে গেছি, তারপরে হলো সমাজসেবা ডিডির কাছে গেছি, ডিসি স্যারের কাছে গেছি, এমপি মহোদয়ের কাছেও আমরা গেছি।
সবাই বাহা সাধুবাদ জানাইছে এবং আমাদের ইয়া করছে। বাহ, মানে কি দারুণ সিদ্ধান্ত। কিন্তু মানে ভাবা তারপরে একটা জমিও হলো, সেটাও মানলাম, আমরা কিন্তু পরের দিনেই এটা ডিসিশন পরের দিন? রাত্রে ডিসিশন নিছি, সন্ধ্যা রাতেই আমরা শুয়েই ডিসিশন নিছি, ভোর রাতে আমরা রওনা দিছি। পরের দিনে একদম? জি। বাহ। এবং এটা তো বুঝলাম যে এরকম একটা ডিসিশন পরের দিন। আপনার স্বামী, তিনি আপনার এত বড় একটা সমর্থন, তিনি আপনাকে তো ভীষণ রকমের সাপোর্ট করে যাচ্ছেন, কিন্তু তার সাথে তো আরো অনেক সাপোর্ট লাগে, শিক্ষক, এই যে একটা বিদ্যালয় চালানো মানে তো অনেক কিছু। তো এইটা যে শুরু করলেন, এটা করার সময় মানে কি কি ধরনের সমস্যা বা কি কি সাহায্য সহযোগিতা সমর্থন পেলেন, সেটা যদি জানাতেন একটু। সাহায্য সহযোগিতা বলতে জায়গা তো আমরা নিজে মাটি কাটছি, তারপরে যে এই ঘরটা আমরা নিজে করছি, ওই যে ওখান থেকে যেটা পুরনো দেখা যাচ্ছে দোতলা, এটা করছি, এটা প্রথম আপনাদের? জি। আর উদ্বোধন করছেন এমপি মহোদয় ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার, উপজেলা সমাজসেবা অফিসার ছিলেন, ডিডি মহোদয়, মানে যাদের যাদের নাম বললাম ওনারা সবাই ছিলেন। উপজেলা চেয়ারম্যান ছিলেন, তারপর এমপি মহোদয় ছিলেন। এমপি মহোদয় আমাদের 40,000 টাকা শুরু করার জন্য, বেশ ভালোই। হ্যাঁ। আর আমাদের এই যে যে আমরা ঘরগুলো করছি, এগুলা হলো যে আমাদের হলো এগুলো দিচ্ছেন হলো জেলা পরিষদ, জেলা পরিষদের সার্বিক অর্থায়নে। আচ্ছা আচ্ছা, জেলা পরিষদকে অনেক ধন্যবাদ এবং সবাইকে যারা আমাদের এই প্রতিষ্ঠানে সহযোগিতা করছেন সবাইকে আমার অসংখ্য ভালো সহযোগিতা তো অনেক, কিন্তু কোনো প্রতিবন্ধকতা বা ঝামেলা আসে নাই, সমস্যা হয়নি? প্রতিবন্ধকতা বলতে আমার তো মানে অনেক তো হিমশিম খেতে হয়েছে, শুধু ঘর করলে তো হবে না, বাচ্চারা প্রতিবন্ধী মানুষ অনেক কিছু চায়, প্রতিবন্ধী অভিভাবকরা ঘর থেকে বের করতে চায় না, অনেক কিছু চায়। তারপর প্রতিবন্ধী বাচ্চারা তাদের খাবার দাবারের একটা ব্যাপার আছে। প্রথমে আমি যখন এটা শুরু করি তখন হলো এখানে আমরা প্রথম ভাত খাইতে দিই, তারপরে যখন দেখলাম যে একটু কেমন জানি ইয়ে হয়ে যাচ্ছে, তারপরে আমি ফ্যাক্টরিতে বিস্কিট পাউরুটি ইয়ে করছিলাম, অর্ডার করে সে পাউরুটি নিয়ে আসতাম, নিয়ে এসে পাউরুটি খাওয়াইছি। তারপরে যে আমি প্রথম আমি এবং আমার একজন ওই যে আরেকজন ইয়ে আছে, ওরাই আমরা দুইজনেই প্রথম শুরু করি, মাটির থেকে শুরু করি সবকিছু, আমার হাজব্যান্ড সহ। কিন্তু ক্লাস আমি ক্লাস নিতাম, আমি ইয়ে করতাম। তারপরে যে আরেকজন শিক্ষক ছিল ও, তারপর আমার একটা যা আছে ও সহ আমরা ইয়ে করতাম। তারপরে তো সবাই মানে আমার টিচাররা সবাই আসলাম, কয়েকজন টিচার দিয়ে ইয়ে শুরু হলো। টিচারদেরকে কিভাবে পেলেন, মানে খুঁজেই নাকি এমনিতেও এসেছে নাকি? না, টিচারদের প্রথমে আমি প্রত্যেক বাড়ি বাড়ি আমার সবাইকে জিজ্ঞেস করছি। কেউ বলছে যে আমরা প্রতিবন্ধী নাক মুছে দিতে যাব না, লালা মুছে দিতে যাব না, এই করব না, ওই করব না। আমার দেবরও প্রধান শিক্ষক, আচ্ছা আচ্ছা, তো ও হলো ইয়ে করতেছে। তারপর যে আরো টিচাররা আছে, এরা যারা মানে ইয়াতে সাদরে এগিয়ে আসছে। হ্যাঁ, মানে পরে খুঁজে খুঁজে সেই মানুষগুলোকে পেলেন যারা আসলে সত্যিকার অর্থে এদেরকে যত্ন নিতে পারবে, ভালোবাসতে পারবে, যত্ন করে, যারা সাদরে আসছে। এখন আপনার বিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা 300-র বেশি না? প্রায় 300। এই যে প্রায় 300 বাচ্চা শিশু যাদের আসলে বিশেষ চাহিদাটা আছে এবং তাদের চাহিদাটা বিশেষভাবেই পূরণ করতে হয়, তো এই যে এতগুলো বাচ্চা একসাথে হলো, এইটা কিভাবে এত, মানে এটা কি পর্যায়ক্রমে বা প্রথম দিকে কি আসতো নাকি আগ্রহ ধীরে ধীরে? না, আমি প্রথম তো ফ্রেন্ডশিপ জাহাজে দেখছি, হাসপাতালে দেখছি, তারপর আমি হাসপাতালে আমি অনেকগুলো পাই, তারপর ফ্রেন্ডশিপ জাহাজে প্রতিবন্ধীদের চিকিৎসার জন্য আসে, সেখানে আমিও যাই আমার মেয়ের চিকিৎসার জন্য, ওখানে গিয়ে দেখি যে অনেক প্রতিবন্ধী। তারপরে আমি তাদের ওখানেই মুখে মুখে আর কি জিজ্ঞেস করি যে আপনার বাড়ি কোথায়, এই সেই। তখন আমি সেখান থেকে প্রত্যেক প্রতিবন্ধীর বাড়ি, আমরা সকালে আমি অফিস করি বা বিকেলে অফিস করছি, আর আমার হাজব্যান্ড এবং ওই আমার মেয়েকে মোটরসাইকেলের মাঝখানে নিয়ে আমরা হলো যে প্রত্যেক বাড়ি বাড়ি ঘুরে বেড়াইছি। অনেক কষ্ট, বাপরে। আমরা গিয়ে দেখি যে প্রতিবন্ধীকে ঢিল মারতেছে, কেউ থু দিচ্ছে, তখন আমি ইয়ে করে তাকে সাথে নিয়ে তার বাসায় গেছিলাম, গিয়ে তার বাবা মাকে বুঝাইছি যে এরকম নোংরায় না ফেলে রেখে এরকম আমরা একটা, আমার মেয়ে যে দেখেন প্রতিবন্ধী, এর জন্য প্রতিবন্ধী স্কুল করছি, মানে আপনার বাচ্চার জন্য আমি করছি, তো আপনারা শুধু বাচ্চাটা দিবেন নিয়ে যাওয়া, এবং এই 8 ঘন্টা বা 6 ঘন্টা আপনারা একটু ফ্রিতে থাকবেন, শান্তিতে থাকবেন। এই বিশেষ চাহিদা সম্পন্ন যে বাচ্চারা, তাদেরকে তো সবসময় সমাজ অন্য চোখে দেখে, খারাপ চোখে দেখে, অনেক রকমের মানে পরিস্থিতি তৈরি হয় আর কি। তো
এই গ্রামের কি অবস্থা, বা আপনার এই বিদ্যালয়টা আসলে তো একটা বিরাট ভূমিকা রাখছে এই জায়গাটা থেকে, মানে আগের আর এখনকার কেমন দেখতে পান আপনি? আগে আমাদের এই প্রতিবন্ধী বাচ্চারা যখন আসতো বলতো যে যে পাগলা পাগলি স্কুল যাচ্ছে, এখন কিন্তু আর এটা বলে পাগলা না। পাগলি স্কুল, হ্যাঁ। আচ্ছা। তো এখন কিন্তু আর এটা বলে না, এখন তারা বলে যে যে একটা ওদের জন্য একটা ভালো স্কুল, প্রতিবন্ধী স্কুল, ওরা এখানে এসে অনেক ভালো হয়েছে এবং এটা প্রতিবন্ধী স্কুল, এরা এদেরকে আলাদা চোখে তারা দেখে এবং স্পেশাল ভাবে দেখে, যত্ন করে। জি, এখন যদি কেউ রিক্সায় রাস্তায় দেখে তখন হয়তো যদি দেখে সাথে তুলে নেয়। এবং এই বিদ্যালয়টা না হলে হয়তো এই এলাকার মানুষের এই ধারণার পরিবর্তনটা আসতো না, তাই না না? মনে মানে হয় এটা একটা কোনোদিনই আসতো না। একটা অনেক বড় ব্যাপার। আপনার আরেকটা শুনছিলাম যে আপনি একটা বড় একটা মানে পুরস্কার আপনার প্রাপ্তি হয়েছে, বিবিসি 100 উইমেন, জি, যেটা আপনি করেছেন। তো এই পুরস্কার, এটা কি আপনার তো একটা তো ভালো লাগা, পুরস্কার এরকম একটা স্বীকৃতি তো ভীষণ ভালো লাগা, কিন্তু এর সাথে দায়িত্ববোধটা তো ধরেন আবার অনেক বেড়ে যায় না, জি। মানে চিন্তাটা তখন, মানে আপনার পুরস্কারটা পেয়ে কেমন লেগেছিল, পরে কি হলো বলেন না? আমি যখন খবরটা পেয়েছি বিবিসি থেকে ফোন দিয়ে বলছে রকি ভাই, তো তখন আমার মানে আমি শোনার সাথে আমি অফিসে ছিলাম, একটা রুগীর কাজ করতেছিলাম, মনে হয়েছিল যে আমার টেবিলটা সহ আমি নিচে নামে যাচ্ছি, একবারে কোথায় জানি নেমে যাচ্ছি। আর এই আনন্দটা শুধু আমার না, এই আনন্দটা পুরা বিশ্বের হলো, পুরো বাংলাদেশের। না আসলেই একটা বিরাট অর্জন, এবং আপনার সাথে খুব ভালো। তারপর হলো যে মানে আমাদের কুড়িগ্রাম জেলার, তারপর চিলমারি উপজেলা, তারপর আমার এই পুরস্কারটা পাওয়ার পরে কি মনে হচ্ছে যে আপনি তো যা শুরু করে ফেলেছেন এটা তো বিরাট দায়িত্বের কাজ, সেটা তো চলছেই ভালো, তো আরো তো সামনে আপনার অনেক স্বপ্ন আছে নিশ্চয়ই, সেগুলো তো পূরণ করতে চান। মানে আপনার যেরকম এই ক্ষেত্রে তো আপনার জীবনে তো একটা বড় সময়, বড় একটা শক্তি তো এই জায়গাটাতে ব্যয় হচ্ছে। আপনি একজন নার্স হিসেবেও অসামান্য নার্স, আপনার এত একটা বড় পোস্টে আছেন, আপনি এতগুলো কাজ করছেন, তার পাশাপাশি আপনি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, এখানে আপনার একটা দায়িত্ব, এর পাশাপাশি আবার আপনি একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর মা। এই যে এতগুলো কাজ, দায়িত্ব আপনি একা সামলাচ্ছেন কিভাবে? সম্পূর্ণ হলো আল্লাহ ভরসা, আল্লাহ চাইলে কিছু নয়, তো তারপরেও চেষ্টা থাকতে হবে। আপনার নিজের মধ্যেই ওই চেষ্টাটা সব সময় আপনি আমার অনুভব করেন না যে? সব সময় আমার অনুভব থাকে, এবং আমি শোয়ার আগে চিন্তা করি যে আমার এই প্রতিষ্ঠানে কালকে কি হবে, বা কাল ওই জিনিসটা কি হতে পারে, কাল আমি কি করব, কাল বাচ্চাদের মানে কালকে কয়টা বাচ্চা হতে পারে, তার কতটুকু হতে পারে, এই ধরনের আর কি আমার মানে আগামীকাল কি করবেন এটা আগে আজকে ভেবে ফেলতেছেন। আবার যদি দেখি যে কোথাও কোনো বাচ্চা আমি দেখি, এক নজরেই যদি দেখি, কোনো বাজারেই দেখি, হয় আমি যদি একাই থাকি তাহলে তো আমি বাচ্চাটার নাম ঠিকানা নিয়ে নেই, বা মোবাইলে আমি তার নিয়ে নেই, সাথে সাথেই আছে, আমার মোবাইলে প্রমাণ আছে। অথবা আমার যদি কোনো টিচার থাকে বা অফিস স্টাফ থাকে, আমি তাকে ইশারা করে দেখে দেই যে একটু মানে ওর নাও, ডাটা নাও, ওর বাড়ি কোথায়, তাহলে ওকে স্কুলে আনতে হবে। এই এত কিছু করেন, 3টা দায়িত্ব, এত কিছু, আপনার মানে ক্লান্তি লাগে না? ক্লান্তি তো দিন শেষে আসে, কিন্তু ক্লান্তিকে যতক্ষণ পর্যন্ত এরা আবাসিকে এদের দিতে পারি নাই, ততক্ষণ আমার ক্লান্তিটা মানে আমি রেস্ট নিতে পারবো না ততক্ষণ। এই যে যেটা বলছিলেন যে শিশুদের জন্য বিদ্যালয়ে যে আপনি প্রাথমিকভাবে একটা খাবারের মিড ডে যেটা একটা খাবারের ব্যবস্থা হয়েছে, আপনি আবাসনের কথা ভাবছেন, এটা তো একটা বিরাট ব্যাপার। মানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের আবাসন মানে সবকিছু বিশেষ হতে হবে, সবকিছু স্পেশাল, অনেক কিছু থাকতে হবে, তো সেটা তো একটা বিরাট ব্যাপার। তো আপনি কি পরিকল্পনা করছেন এর মধ্যে সেটার জন্য, বা আপনার কি দরকার সেটা যদি বলতেন তাহলে আমরা জানতে পারতাম। মানে স্বাদ আছে সাধ্য নেই, কিন্তু যদি কেউ চায় তাহলে হয়তো আমার পক্ষে সম্ভব। যদি কেউ কোনো সহৃদয় ব্যক্তি, দানশীল ব্যক্তি, আবাসনের পরিকল্পনা, এখানে যদি আবাসিক হয়, মানে এখানে যদি ভবন হয়, বাচ্চারা ভবনে থাকলো, নিচতলায় ক্লাস করলো বা নিচে এখানে ক্লাস করলো, উপরে যখন আবাসিকে রাত্রে বা তাদের স্কুল বাদ দিয়ে বাকি সময় তারা আবাসিকে থাকলো। এই পরিবারগুলো দেবে আবাসিকে? হ্যাঁ, অনেক খবর আসতেছে দূর দূরান্ত থেকে, থেকে। আমার নদী ওপারে অনেক প্রতিবন্ধী বাচ্চা, যে বাচ্চাগুলো আমাকে নৌকা যোগে আনা খুব কষ্টকর, প্রতিদিন আনা নেওয়া কষ্টকর, ওরা সপ্তাহে 2 দিন 3 দিন 4 দিন আসে। তো এই যে মনে করেন একগুলো মানে পরিবারগুলো চাচ্ছে যে তাদেরকে আবাসিকে আরো যত্ন পাক, আরো কিছু শিখুক, কারণ তাদের বাচ্চাগুলো এখানে আসার পর তারা আমার এই প্রতিবন্ধী বাচ্চারা যেতে চায় না।
ওরা কেমন, স্কুলটা কেমন, ওদের মজা পায়, কেমন আনন্দ? স্কুলে ওদের অসাধারণ, ওদের আনন্দ, ওরা স্কুল থেকে যেতে চায়। আমি একটু আগে একটা বাচ্চাকে দেখছিলাম, ও এসে একজন শিক্ষককে রীতিমতো শাসাচ্ছে, বলছে যে কালকে স্কুল বন্ধ হবে না, স্কুল বন্ধ হলে শুনবো না। ও আপনারা যদি করতেন, দেখতেন যে সকালবেলা এসে যে এখানে দাঁড়িয়ে আছে, ওই বারান্দায় বসে আছে, হ্যাঁ, মানে অপেক্ষা করতে থাকে কখন খুলবে। তাহলে তো আবাসিক হলে ওদের খুব ভালো, তখন পিকনিকের মতো সারাক্ষণ, তো খুব ভালো হবে। আর এই যে এই ক্ষেত্রে কি আপনার চ্যালেঞ্জ তো অনেক, মানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি মনে হয় আপনার আবাসিক করার ক্ষেত্রে? অর্থ তো একটা আছেই, আর কিছু কি আছে? আবাসিক করতে গেলে তো অবশ্যই অর্থের প্রয়োজন আছে, তারপরে হলো ফার্নিচারের প্রয়োজন আছে, তারপর যে খাবার দাবারের ব্যাপার একটা আছে, তারপর বাচ্চাদের হলো পোশাক আদির ব্যাপার আছে। আচ্ছা, এমনি বাচ্চাদের জন্য কি আর কোনো চিকিৎসার জন্য কিছু লাগে? হ্যাঁ, অবশ্যই চিকিৎসার জন্য লাগবে, কারণ এখন আমি হাসপাতালে আছি, হয়তো বাচ্চা অসুস্থ হয় হাসপাতালে নিয়ে যাই, কিন্তু সব সময় তো এটা সম্ভব না। তখন এখানেই ব্যবস্থা, তখন এখানে একটা ব্যবস্থা, যখন আবাসিক হবে তখন এখানে একটা ব্যবস্থা করলে খুব ভালো হবে। আমাদের ফিজিওথেরাপির অনেক জিনিসের দরকার, তার মধ্যে আমাদের কয়েকটা জিনিস আছে, সাইক্লিং আছে, সাইকেল আছে, তারপরে একটা ইয়াগো বল আছে, তারপরে হ্যাঁ, তারপরে আমাদের ব্লাড সার্কুলেশনের জন্য, মানে সেন্সেশনের জন্য টুকটাক একটা কাঠের কিছু টুকটাটাকি জিনিস আমি যেখানে যেটা যে অবস্থা পাইছি আমি নিয়ে আসছি আর কি। আপনার স্কুলটা যখন শুরু করেছিলেন আর এখন, আপনি এই যে বাবা মায়েরা, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের যেসব বাবা মা, তাদের মধ্যে কি পরিবর্তন বা কি কেমন দেখতে পান এখন? বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বাবা মারা অনেক আগের চেয়ে অনেক অনেক ভালো, তারা খুব মানে তৃপ্তি মনে করে, শান্তি পায়। এখানে যখন বাচ্চা গাড়িতে ওঠে অথবা স্কুল রওনা দেয়, তখন কিন্তু তারা জানে যে ওখানে দুপুরে খাবার আছে, তারপরে যে কি খাক, কিন্তু দুপুরে এখানে পেট ভরে তারা খাইতে পারে। সেটাই। আর ওরা এমনি কি শিখে ক্লাসগুলোতে, কি রকম কি পড়াশোনা কি শিখতেছে ওরা? বলতে এখানে তো সাধারণ যে আমাদের বইগুলো আছে সেই বইগুলো, তার সাথে আমরা ইশারা ভাষা আছে, বাকশ্রবণ, যে যে ধরনের প্রতিবন্ধী সেই হিসাবে আমাদের এখানে হয়। তো এখানে বাচ্চারা নাচ গান, আবৃত্তি, ছবি আর্ট করা, তারপরে ক্রিকেট খেলা, ফুটবল খেলা, এরা তারপরে হলো অভিনয়, এরা অনেক কিছু এখানে আনন্দ পায়। কি দারুণ। এখন এইটার সাথে পাশাপাশি আপনার এটা তো এখন ধরেন বাংলাদেশে একটা বেশ বড় একটা সংগঠনের মতোই হয়ে গেছে এই বিদ্যালয়টা। তো এরকম বিশ্বের অন্যান্য যে ধরনের আরো বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য যে শিক্ষা সংগঠন বা অন্যান্য সংগঠন আছে, তাদের সাথে কি আপনার কোনো সংযুক্তি আছে, নাকি আপনি চাচ্ছেন কিনা সামনে তাদের সাথে যুক্ত হতে, বা ভালো হয় কিনা? আমরা তো একসাথে আমরা 12টা স্কুল হয়েছি, বিভক্ত হয়েছি, তো আমরা সবাই সবার সাথে আমরা কোঅপারেশন করি। জি হ্যাঁ, কোঅপারেশন। বুঝতে পারছি। এর মধ্যে আর বাইরের সংগঠনদের সাথে কি যোগাযোগ হয়েছে? না, বাইরের আপনার কি ইচ্ছা আছে যে বাইরের কোনো সংগঠনের সাথে? ইচ্ছা আছে, যদি কোনো সংগঠন আমাদের সহযোগিতা করে, কারণ তাদের দানশীল হাত যদি বাড়িয়ে দেয় তাহলে। এবং ওদের তো বাচ্চাদের শেখানোর বুদ্ধি পন্থা অনেক কিছু জানা আছে, সেগুলো থেকে তো আপনাদের তো অনেক সাহায্য হতে পারে। জি, এবং আমাদের শিক্ষকদের যদি এখানে ট্রেনিং এর ব্যবস্থা হতো তাহলে আমার মনে হয় খুব ভালো হতো। এখানে একটা দরকার আসলে, মানে স্পেশাল চাইল্ডদের যে শিক্ষকদের কিভাবে আসলে শিক্ষক কর্মচারী সহ যদি তারা সেখানে না ডাকে, আমাদের এই প্রতিষ্ঠানেই যদি করে, নিজস্ব প্রশিক্ষণের ব্যবস্থা করলে আমরা আর কি খুবই হব, উপকৃত হব। একদম। এবং মারাও শিখলো, তখন অভিভাবকরাও এসে শিখে গেল। এই জন্যই আমাদের এখানেই বিশেষ প্রয়োজন। বাহ, রিক্তাপা, আপনি তো একজন নারী, এবং আমাদের এই বাংলাদেশের মতন দেশে, বিশেষ করে এরকম চিলমারির মতন প্রান্তিক এরকম গ্রামে নারীরা তো এমনিতেই পিছিয়ে আছে, আর তারপরে এসব জায়গায় তো আরো বিপদে, আরো অনেক রকমের ঝামেলায় থাকে। তো এইখান থেকে আপনি যে এরকম একটা সাহসী জায়গায় চলে এলেন, মানে আপনারকে দেখেও তো অনেকের আসলে অনেক সাহস আসার কথা, আবার অনেকে অনুপ্রাণিত হওয়ার কথা। আপনি কি ওই পরিবর্তনটা দেখতে পান আপনার গ্রামে, আপনার মানুষদের মধ্যে? অনেকে অনুপ্রাণিত হয়, কিন্তু করতে চেষ্টা করতে চায়, কিন্তু এখন পর্যন্ত করা দেখি নাই, কিন্তু সবাই চেষ্টা করতে চায়, আমার কাছে সহযোগিতা চায়। যেমন আমার টিচার উনি 3rd জেন্ডার, উনি রিটায়ার্ড করছেন, উনি আমার কাছে সহযোগিতা চেয়েছিলেন। তারপর আমার একজন টিচার, আমি ওনার স্পেশাল ছাত্রী,
উনি আমাকে খুব ভালোবাসতেন নার্সিংয়ে। উনি আমার পড়াশোনা তারপর কাজকর্ম দেখে উনি রাজশাহীতে আছেন। উনি মনিজা খাতুন, উনি রিটায়ার্ড করছেন, এখন কোনো এক ইয়াতে উনি মানে ভালো পোস্টে আছেন। তো ম্যাডাম আমাকে সব সময় বলতো, আমাকে দিয়েই উদাহরণ দিত। বাহ, আপনার এমনি এই যে গ্রামে নারীদের কাছ থেকে আপনি কেমন কথা শোনেন আপনার এই উদ্যোগের জন্য? ধরেন এমনি যারা সাধারণ নারী, সাধারণ না, আমাদের সবাই বলে যে মামানি বা ভাবি এই যে একটা সুন্দর প্রতিষ্ঠান দিছে, বা ম্যাডাম সুন্দর প্রতিষ্ঠান দিছে, আমাদের এটা আমাদের এলাকার গর্ব, আমাদের এলাকার অনেক উন্নতি, এবং এই প্রতিষ্ঠানটার জন্য আমরা এখানে অনেক সুনাম পাই, এবং ওই প্রতিষ্ঠানটার জন্য আমরা এখানে একটা পরিচয় পাই। আশপাশ থেকে সাহায্য সহযোগিতা তো পাচ্ছেন আপনি? সাহায্য সহযোগিতা বলতে আমাদের হলো জেলা পরিষদ। আমি বলছি একদম আপনার আশপাশের মানুষ, প্রতিবেশী যারা আছে তারা এখানে ততটা দানশীল ব্যক্তি বলতে এমনি আর্থিক সাহায্য ছাড়াও আরো অনেক সাহায্য তো আছে, অনেক অন্যান্য সাহায্য আমাকে সবাই এটাতে কোনো সমস্যা, কেউ বাধা দেয়া বা এরকম না না না, আমার এই প্রতিষ্ঠানে সবাই সার্বিক সহযোগিতা করে এবং সবাই দেখে রাখে আর কি প্রতিষ্ঠানটা। এই প্রতিষ্ঠানটা অবহেলিত হিসেবে প্রতিষ্ঠানটার অনেক সহযোগিতা আছে তাদের। আপনি এই যে আপনার এখন তো দুটো পরিচয়, একটা হচ্ছে আপনি একটা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, আবার নার্সিং এ আপনার এত বছরের একটা বিরাট অভিজ্ঞতা, এত বছরের চাকরি, এত বছরের একটা যাত্রা, তো আপনার কাছে কোনটা বেশি ভালো লাগে? আমার দুটোই বেশি ভালো লাগে, আমাকে দুটোই ভালো লাগে। তো আমি পার্সেন্টেজ করতে পারবো না, পারবেন না, দুটোই সমান, দুইটা বাচ্চার মতোই আপনার কাছে আসলে, দুই সন্তানের মতো। বাহ, খুব সুন্দর। আমি আমার জীবনে রুগীদের পায়খানা হাত দিয়ে সরে দিয়ে আমি কাজ করছি, অতটুকু পর্যন্ত আমি নিজেই জায়গা পরিষ্কার করে নিয়ে, যেমন কনস্ট্রাকশনের কাজ হয়তো রুগীরা খারাপ কেউ নাড়তো না, আমি কনস্ট্রাকশনের কাজ চলতো, সেখানে জায়গা পরিষ্কার করে নিজে বাসার থেকে নিজের কাপড় পেটিকোট এনে দিয়ে রুগীদের ইয়ে করে আমি কাজ করে দিছি। আপনি কি একটা কথা বলবেন রিক্তা আপা, যে ধরেন এই যে এত বড় একটা যাত্রায় আপনি শুধু মানুষের সেবাই করে গেছেন, আপনার চাকরিটাও মানুষের সেবা করা, আবার এই যে একটা সুন্দর উদ্যোগ, দারুণ উদ্যোগ, এটা তো মানুষের সেবাই হচ্ছে। তো এই মানুষের সেবা করে আপনার অনুভূতিটা কেমন? যারা মানুষকে আসলে বিপদে ফেলে তাদের প্রতি আপনি কি বলতে চান, যে আপনার আসলে কি বলার থাকে বলেন তো? যারা মানুষের প্রতি মানুষকে বিপদে ফেলে, আমি আল্লাহর কাছে দোয়া করি যে তাদের আল্লাহ হিদায়ত করুক, এবং তারাও যেন মানুষকে অবহেলা না করে, মানুষকে না ঠকিয়ে তারা যেন ন্যায় পথে চলে আসে, আল্লাহ যেন তাদের হিদায়ত করে, রহমত করে। তারা তো আপনার এই সুন্দর এই যে জীবনটা, এটা তো সম্পর্কে বুঝতেই পারবেন এটা যে কেমন। আপনি কি বলবেন যে এই জীবনটা যাপন করতে আসলে কেমন লাগে, এই যে আপনার এই জীবনটা, যে জীবনটা আপনি এখন? আসলে একটা জিনিস কি, যখন যারা যে কাজ শুরু করে, যদি ভালো মনে করে শুরু করে, তাদের কাছে সেটা অনেক ভালো লাগে। কিন্তু আপনারা সবাই যদি এটা সহযোগিতা, মানে এইটা যদি শুরু করেন, এরকম মনোভাব নেন, চেষ্টা করে দেখেন, যদি এভাবে কারো না কারো পাশে দাঁড়ান, আপনাদের খুব ভালো লাগবে, জীবনটা সুন্দর হয়ে যায়, নিজের জীবনটা ইনশাআল্লাহ অনেক সুন্দর হয়ে যায়। রাতে যখন ঘুমাতে যান তখন একটা আলাদা শান্তি থাকে, যে একটা নিঃশ্বাস ফেলা যায়, গেছে। বাহ। আর আপনার এই যে নিজের চাকরি চলছে, এটার পাশাপাশি এই বিদ্যালয় নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি কি আছে? আবাসিক তো শুনলাম, আর কতদূর দেখতে চান আপনি? আমি চাই যে আমার এই প্রতিষ্ঠানে যারা শিক্ষার্থী আছে, এরা যেন এই প্রতিষ্ঠানে কিছু, এখানে যদি কেউ সহযোগিতা করে, দেশ বিদেশ থেকে যারা আছে, ওনারা দানশীল ব্যক্তিরা, ওনারা যদি এখানে সহযোগিতা করেন, কত ধরনের সেলাইয়ের কাজ আছে, তারপর বাচ্চাদের হলো সুই সুতার কাজ আছে, মানে মেয়েদের, ছেলেদের টেইলারিং আছে, তারপর মেকানিক্স আছে, যদি এরকম কেউ সহযোগিতা করে, তাহলে বাচ্চাদের যদি আমি এগুলো দেখে এখানেই যদি তারা করে খাইতে পারে, তাহলে আমি, মানে ওরাও যদি কোনো না কোনো দক্ষতা অর্জন করতে থাকে, তাহলে সমাজের সাধারণ মানুষের মতোই ওরা মানুষের মতো থাকবে, তখন আর ওই প্রতিবন্ধী মাদের আর কষ্ট করতে হবে না, তখন আর ওই প্রতিবন্ধী ভালো বাচ্চাকে ফেলে ওই প্রতিবন্ধীটাকেই ভালো করে দেখবে। এখন কিন্তু প্রতিবন্ধী বাচ্চাকেই একটু আলাদা করে দেখে, একটু সাইডে রাখে, একটু সাইডে পিছনেই রাখে, কিছুই হবে না, পিছনেই রাখে। তো আমাদের যে প্রতিবন্ধী বাচ্চার মারা এখন কিন্তু সাইডে রাখে, মানে একবারে সরাসরি যদিও সামনে না রাখে, কিন্তু
তারা আড়াল করে না, হুম, পাশেই রাখে, বাহ, হাতের কাঁধের সাথে তারা রাখে, বগলের কাছে রাখে। কি অসাধারণ পরিবর্তন। মানে এই কত বছর হলো এটা আপনার এই টোটাল? আমি 2009 সালে এটা 9 শুরু সাল করি, থেকে, বাহ। মানে 2010 সালেই এটা 5 জানুয়ারি থেকে শুরু হয়। মানে 16 বছরে এই এলাকার মানুষের ভাবনায় যে বড় পরিবর্তনটা এসছে, জি, সেটাতে আপনার এই বিদ্যালয়ের কারণে, এত কিছুর কারণেই। আপা, আপনার এই পুরো যাত্রা দেখে আমি নিজেই ভীষণ অনুপ্রাণিত। এবং আমি যদি আপনাকে একটা শেষ একটা প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে আপনার মতো এরকম সাহসী উদ্যোগ আরো যারা নিতে চায় তাদের প্রতি আপনি কি বার্তা দেবেন আপনার অভিজ্ঞতা থেকে? আমি যদি কেউ এখানে এরকম উদ্যোগ নেয়, আমি তাকে প্রথমে স্যালুট জানাবো, বাহ, তারপর? এবং বলবো যে আপনারা এগিয়ে আসেন, কোনো জায়গায় আপনাদের ঠেকবে না, ইনশাল্লাহ অনেক একদিক না একদিক দিয়ে পথ বের হয়ে যাবে। আপা, এই যে শিশুরা এখানে আসে, তাদের পড়াশোনা চলে, তাদের ক্লাস চলে, সবকিছু হয়, তার পাশাপাশি আপনি যে খাবারের ব্যবস্থাটা করছেন এখন মিড ডেতে, জি, এটা কিভাবে কি আয়োজন করছেন? আমাদের এখানে যে খাবারের ব্যবস্থাটা দুপুরে হয়, এটা হলো যে আমরা ডিসি স্যার, আমাদের উপজেলা নির্বাহী অফিসার স্যারের মাধ্যমে আমাদের চাল দিয়েছেন। এই চালটা আমরা ব্যবহার করি। আর অন্যান্য তরি তরকারি আমরা এখান থেকে মানে তরি তরকারি আমার টিচাররা ওরা সহযোগিতা করে, আমি এবং আরও যে দানশীল ব্যক্তি ওনারাই এখানে দান করছেন, ওনাদের ইয়ের থেকে আমরা প্রতি রবিবার আমরা মাংস দেই, বা এর মধ্যেও দেই, বা আমাদের যদি কোনো টিচারদের কারো কোনো ধরনের কিছু থাকে, কারো জন্মদিন হোক বা কারো বাবার মৃত্যু হোক বা কারো কোনো ধরনের বিশেষ করে শোক দিনগুলো হলে, তখন এখানেই আমরা সেটা ব্যবস্থা করি। বাহ, আমরা সবাই এখানে ব্যবস্থা করি সেটা। আর আমাদের আমরা যে দানশীল ব্যক্তি ওনারা যে দেন, এটা দিয়ে আমরা তরি তরকারি, তারপর মাছটা দেই না আমরা, কারণ মাছটা দেই না এই কারণেই, বাচ্চারা যদি গলায় কাটা বেঁধে যায়, যার কারণে আমি মাছ দিতে চাই কিন্তু সাহস পাই না, যার কারণে ডিম দেই, ডাল দেই, দরকার হলে মাংস আমরা 2 দিন বা 3 দিনও দেই, কিন্তু আমরা মাছটা দিচ্ছি না। এই যে এতগুলো শিশু যখন একসাথে বসে খায়, দেখতে কেমন লাগে? আপনারা হয়তো আজকে দেখছেন যে হয়তো কিছু শিশু দেখছেন আপনারা, তো এরা যখন খায়, ওখান থেকে খাওয়া, কারো যদি খাবার ভালো হয়েছে তরকারি, তাহলে তারা লাইক দিবে, করবে, কিন্তু লাইকেই বেশি দেয় 2-1 দিন, হয়তো তারা যেদিন ভর্তা, একদিন আমরা ভর্তা দেই, তো সব সময় না, সপ্তাহে 2 দিন বা 1 দিন পর, কিন্তু মেনু আছে প্রতিদিন ভর্তা, প্রতি বৃহস্পতিবার বনে ভর্তা, কিন্তু তারপরেও ওরা তখন কয় আজকে ভর্তা ভাত, আমাকে অবজেকশন করে, স্যার ভর্তা ভাত দিছি। না, আপনার নিজের কেমন লাগে যখন দেখেন বাচ্চাগুলো এরকম প্রাণ ভরে আমার খাচ্ছে? যখন বাচ্চারা এখানে খায় বা করে, আমি ভাবলাম যে না, এরা একটা সময় অন্তত ভালো খাইলো, একটা সময় খেয়ে গেল, পরে বাড়িতে গিয়ে রাত্রে যদি কমও পায়, কারণ এখানে তো হতদরিদ্র জায়গা, এখানে তো সব খেটে খাওয়া মানুষ, যার কারণে এই সন্ধ্যাটা যদি এখানে পেট ভরে খেয়ে যায়, পরে তাদের কি হয় হোক। কিন্তু আমার সরকারের কাছে অনুরোধ, আকুল আবেদন, এবং ডিসি মহোদয় স্যারের কাছে আকুল আবেদন, ইউনো স্যারের কাছে আকুল আবেদন, এবং ডিডি স্যারের ডিপিও স্যারের কাছে আমার আকুল আবেদন, এবং যারা ঊর্ধ্বতন আছেন, উপরের চেয়ারে বসে আছেন, ওনাদের কাছে আমার আকুল আবেদন, ওনারা যদি আমাদের এই যে মিড ডেটা, প্রাইমারি স্কুলে মিড ডে শুরু হয়েছে, তো এটা প্রতিবন্ধী স্কুল, যদি আমাদের যে সকল প্রতিবন্ধী স্কুল আছে, সেই প্রতিবন্ধী স্কুলগুলোতে যদি এই মিড ডে চালু করা হয়, তাহলে মনে হয় এই প্রতিবন্ধীরা আর অবহেলিত থাকবে না। এরা বৈষম্য যদি এখানে না দেওয়া হয়, তাহলে আমার মনে হয় প্রতিবন্ধীরা বৈষম্য থেকে যাবে। সরকারের কাছে আমার অনুরোধ, আমার মহোদয়দের কাছে অনুরোধ, ওনারা যেন এই বৈষম্যতা দূর করে সাম্যতায় ফিরিয়ে আনি, সবাইকে যেন প্রতিবন্ধীদের যেন মিড ডে দেয়, তাহলে ওরাও দুধ ডিম কলা পাবে, তাহলে ওরা আরো অনেক খুশি হবে। আমি ওনাদের কাছে অনেক কৃতজ্ঞ থাকবো যে সকল প্রতিবন্ধী প্রতিবন্ধী শিক্ষার্থীরা যেন পায়। একদম, আমরাও চাই সেটাই হোক। একটা আমাদের সন্তানেরা যেমন স্কুল থেকে যে সুযোগ সুবিধা পায়, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা একই রকম পাওয়া উচিত তাদের, এটাই আমরা বিশ্বাস করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপা। আপনার
এই কথাগুলোর মাধ্যমে আরো অনুপ্রেরণা ছড়িয়ে পড়ুক, মানুষ আরো অনেক বড় বড় কাজ করুক, আরো অনেক ভালো কাজ করুক, মানুষের জন্য কাজ করুক। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনি ভালো থাকবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শুনলাম অসাধারণ এক গল্প, জানলাম অসম্ভবের সীমানা ছাড়িয়ে দীপ্তা আক্তার বানু কিভাবে সমাজে এনেছেন ইতিবাচক পরিবর্তন। প্রতিবন্ধকতার সীমানা ছাড়ানো দীপ্তা আক্তার বানুর মতো মায়েরাই আমাদেরকে আশার বাতিঘর হয়ে আলোর পথ দেখান, আর সেই দেখানো পথই আমাদের এগিয়ে যাওয়ার নিরন্তর প্রেরণা। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দ্য ডেইলি স্টারের সাথে থাকবেন।